এখান থেকে ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ হাসমুদ আলী, সহকারী শিক্ষক বাংলা, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় নওগাঁ। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় ধ্বনি পরিবর্তন। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি পোস্টার দিয়েছি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি পরিবর্তন। তোমাদের প্রশ্ন জাগতে পারে যে ধ্বনি পরিবর্তন কেন হয়। নিশ্চয়ই তোমরা চিন্তা করছো যে ধ্বনি পরিবর্তন কেন হয়। তোমরা জানো যে পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, সুতরাং ধ্বনিও পরিবর্তন হবে, এটি স্বাভাবিক। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, তাই ধ্বনিও পরিবর্তনশীল। ধ্বনিকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা চলে। আজ থেকে 100, 200 বা 500 বছর আগে বাংলা ভাষা এরকম ছিল না এবং ভবিষ্যতেও এরকমটা থাকবে না। যে ভাষা তার গতি পরিবর্তন করতে পারে না সে ভাষা বেশি দিন টিকে থাকে না। তোমরা কি বুঝতে পারলে? তাহলে যে আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলছি, এখনকার বাংলা ভাষা বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের ভাষা, মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের ভাষা, রবীন্দ্রনাথের সোনান্তরী কাব্যের ভাষা, আর আধুনিক যুগের কবি সাহিত্যিকদের ভাষা কিন্তু এক নয়। তোমরা নিশ্চয়ই সেটা খেয়াল করেছো। তাহলে বাংলা ভাষা আজ থেকে 200 বা 500 বছর পরে নিশ্চয়ই পরিবর্তন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাষা পরিবর্তনশীল। যে ভাষা পরিবর্তন হতে পারে না সে ভাষা বেশি দিন টিকে থাকে না। আমরা অসংখ্য ভাষা বিলুপ্ত হতে দেখেছি। আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি সংস্কৃত ভাষায় কিন্তু মানুষ আজ আর কথা বলে না। আমাদের জানা দরকার যে কি কি কারণ ধ্বনি পরিবর্তন হয়। আমি তোমাদেরকে একটি বিষয় দেখাচ্ছি, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো। ধ্বনি কেন পরিবর্তন হয় তোমরা দেখো, আমি এখানে লিখবার চেষ্টা করেছি ধ্বনি পরিবর্তনের কারণগুলি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে 6টি পয়েন্ট তৈরি করেছি। এটি সামাজিক কারণ, ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ, ভৌগোলিক কারণ, শারীরিক কারণ এবং মানসিক কারণ। এই কারণগুলোর ফলেই ধ্বনি পরিবর্তন হয়। তোমরা জানো যে সামাজিক কারণে ধ্বনি পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? যে শিক্ষিত সমাজ এর মানুষ এবং অশিক্ষিত সমাজের মানুষ কিন্তু একইভাবে কথা বলে না। তোমরা যারা শহরে বসবাস করছো তারা হয়তো মাকে গিয়ে বলবে মা ভাত দাও, আর গ্রামের একটা ছেলে বা মেয়ে কিন্তু স্কুল থেকে মাকে গিয়ে বলবে, আমাদের নগর ভাষায় বলবে মা আরো ভাত দে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে সামাজিক কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। ধর্মীয় কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়, কারণ আমাদের এই বাংলাদেশটা বিভিন্ন ধর্মের মানুষের বসবাস বাংলাদেশে। এখানে আমরা বলি, মাকে বলি মা এক গ্লাস পানি দাও, অন্য ধর্মের লোক গিয়ে হয়তো বলবে মা আমাকে এক গ্লাস জল দাও। তাহলে আমরা কি বুঝতে পারছি যে ধর্মীয় কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। রাজনৈতিক কারণে ধ্বনি পরিবর্তন হয়। আমরা যখন স্কুলে কোনো সামাজিক প্রোগ্রাম করি, মনে করো তোমাদের স্কুলে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তখন একজন উপস্থাপক কিন্তু বলবে যে এবারে বক্তব্য রাখছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শ্যামপদ মুস্তাফি। এটা যদি কোনো রাজনৈতিক অনুষ্ঠান হতো তাহলে হয়তো বক্তব্য রাখতেন রাজনৈতিক নেতারা, এবারে বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক, এভাবে একটু চিৎকার করে, তার মানে সাউন্ডটা কিন্তু একটু হাই হয়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে রাজনৈতিক কারণেও কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। আবার রাজনৈতিক কিছু ভাষাও আছে, আলাদা কিছু শব্দও তারা ব্যবহার করে। ভৌগোলিক কারণ, একইভাবে ভৌগোলিক কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। যেমন তুমি যদি সিলেটে যাও, সিলেটের মানুষের ভাষাও বাংলা, আবার তুমি যদি চাঁপাইনবাবগঞ্জে যাও সেটিও কিন্তু বাংলা। তো ভৌগোলিক দূরত্বের কারণে এবং
ভৌগোলিক সীমারেখার কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। শারীরিক কারণ, শারীরিক কারণে ধ্বনি পরিবর্তন হয় এইভাবে যে একটি মানুষ যদি শারীরিকভাবে কোনো সমস্যায় থাকে, যেমন তার হয়তো কারো খাটো হতে পারে, ঠোঁট কাটা হতে পারে, দাঁত থাকতে না পারে বা প্রতিবন্ধী হতে পারে, তাহলে তারা যেভাবে কথা বলবে একজন সুস্থ সবল মানুষ কিন্তু সেভাবে কথা বলবে না। সুতরাং শারীরিক কারণে ধ্বনি পরিবর্তন হয়। এবার আমরা সবশেষে আলোচনা করব মানসিক কারণ। তোমরা জানো যে মানুষ অবচেতন মনে অনেক কথা বলে ফেলে। তোমরা এখন আব্বাকে বলো আব্বু, আমরা হয়তো ছোটবেলা বলতাম বাবা মা, আমাদের দাদা দাদিরা বা তারও আগে যারা বলতো বাবা মা, এরকম কিছু একটা বলতো। কিন্তু তোমরা বাবা মাকে এখন চলে নিয়ে এসেছো আব্বু আম্মু, পাপ্পা পাপ্পি, বাপি মাম্মি, পাপ্পা, আরো কত শব্দ। ফুপুকে বলছে ফুপি, মামাকে বলছে মামু। এই কারণেই কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। তো এগুলো হয়তো তোমাদের পরীক্ষায় আসবে না, তোমাদের শুধু জানার জন্য আমি বললাম যে ধ্বনি পরিবর্তন কেন হয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি পরিবর্তনের নিয়ম। আমি এখন যাচ্ছি ধ্বনি পরিবর্তনের নিয়মের আলোচনায়। তোমরা যারা শুনছো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো যে তোমরা শুনতে পাচ্ছ কিনা বা বুঝতে পারছো কিনা। আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলো দেখে তোমাদের মতামতগুলোর উত্তর দেবার বা প্রশ্নগুলোর উত্তর দেবার। এবারে আমরা চলে যাই ধ্বনি পরিবর্তনের প্রথম নিয়মের নাম হচ্ছে স্বরাগম। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্বরাগম। আমি তোমাদের বোর্ডে আমি দেখেছি বোর্ডে লিখে অনেকে দেখতে অসুবিধা হয়, সেই কারণে আমি তোমাদের পোস্টারে লিখে তোমাদের লেখাগুলো বড় করবার চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লেখাগুলো স্বরাগম। তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি লিখেছি স্বরের আগমন বা স্বরধ্বনির আগমন। কেন হয় আমি সংজ্ঞা লেখার চেষ্টা করেছি। উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, মধ্যে বা অন্তে নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। আমি আবার বলছি, তোমরা যদি ভালো করে দেখবার চেষ্টা করো সংজ্ঞাটা। উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, মধ্যে নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। আমরা সংজ্ঞার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি যে স্বরাগম কত প্রকার হতে পারে। তোমরা দেখো আমি বিভিন্ন কালি দিয়ে দেখাবার চেষ্টা করেছি, আদিতে, মধ্যে আর অন্তে। তাহলে আমরা বলতে পারি যে স্বরাগম তিন প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারো। কেডি স্কুলের ছাত্ররা, ছাত্র বন্ধুরা এবং অন্যান্য স্কুলের শিক্ষার্থী যারা আছো এবং নিশ্চয়ই কোনো অভিভাবক বা শিক্ষক মন্ডলী যারা শুনছেন তারাও কমেন্ট করে বলতে পারেন যে আপনাদের বুঝতে বা লেখাগুলো পড়তে কোনো অসুবিধা হচ্ছে কি না। আমরা পরবর্তী আলোচনা চলে যাব। আমরা আলোচনা করব এখন আদি স্বরাগম নিয়ে। আদি স্বরাগম আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। তোমরা একটু দেখো, নিশ্চয়ই তোমরা জানো, ইতিমধ্যেই জেনে গেছো যে করোনা ভাইরাসের কারণে আমাদের দীর্ঘদিন স্কুলগুলো ছুটি আমরা কাটাচ্ছি, ক্লাস করতে পারছি না। যে কারণে কর্তৃপক্ষ মাননীয় ডিসি মহোদয় এবং জেলা শিক্ষা অফিসার মহোদয় এবং আমাদের সর্বোপরি আমাদের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফি স্যার এই অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেবার একটা ব্যবস্থা করেছেন। আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই উদ্যোগ গ্রহণ করার জন্য। আর তোমরা যারা জয়েন করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমি বলছিলাম আদি স্বরাগম, যেহেতু আমরা একটু আগে বলছিলাম যে স্বরাগম তিন প্রকার, আমরা প্রথমটাই আলোচনা করব আদি স্বরাগম। আমরা স্বরাগমের সঙ্গে বলেছি যে উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, মধ্যে বা অন্তে। তাহলে আমরা আদি স্বরাগমের সঙ্গে কি বলতে পারি? বলতে পারি উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে। শব্দের আদিতে কি হয়? নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আরেকবার বলে রাখি, উচ্চারণের সুবিধার জন্য। একটি কথা মনে রাখবে, স্বরাগম হয় উচ্চারণের সুবিধার জন্য। তাহলে উচ্চারণের সুবিধার জন্য কোথায় হয়? আদিতে। আদিতে হলে আদি স্বরাগম।
নতুন কোন স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম, আদি স্বরাগম বলে। তোমরা দেখো আমরা লিখি স্কুলটা বানান এটা লিখি, নিশ্চয় দেখতে পাচ্ছ বন্ধুরা, স্কুল আমরা লিখি এটা, কিন্তু উচ্চারণ করি কিন্তু এটা স্কুল। একটা ই চলে আসে, এই যে আমি এখানে অন্য একটি কালি দিয়ে ইটাকে দেখবার চেষ্টা করছি, এখানে কিন্তু ই ছিল না, এখানে ই চলে এসেছে, স্কুল। স্টেশন আমরা লিখি বানানটা এটা, কিন্তু সাধারণত আমরা বলি স্টেশন বা স্টেশন, একটা ই চলে এসেছে, তাই কিনা? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে এবং এখানে দুটো ই চলে এসেছে। আমরা যদি লিখি স্পর্ধা বানানটা লিখি এটা, কিন্তু অনেক সময় আমরা বলে ফেলি স্পর্ধা বা স্পর্ধা, তাহলে আটা কোথায় এলো? শব্দের আদিতে, তাই তো? আচ্ছা, তাহলে এখানেও কিন্তু নতুন একটি স্বরধ্বনি এসেছে আ। এবারে দেখো আমরা লিখি স্ত্রী, দন্তস্বয় তয়রা ফলা দীর্ঘইকার, কিন্তু আমরা উচ্চারণ করি কি স্ত্রী, একটা ই চলে আসে উচ্চারণ করতে গিয়ে। সুতরাং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা আদি স্বরাগম হয়েছে, এখানে ই এসেছে, কোন জায়গায় এসেছে? শব্দের আদিতে, সুতরাং এটিও আদি স্বরাগম। আমরা লিখি এটা সাধারণত, এটাই মূল শব্দ, কিন্তু আমরা এখন এটাই লিখছি বা বলছি আস্তাবল। আস্তাবল হচ্ছে ঘোড়া রাখার জায়গা, এখানেও একটা আ চলে এসেছে, সুতরাং এটিও হচ্ছে আদি স্বরাগমের একটি উদাহরণ। আমি যদি আরো একটি উদাহরণ দিই, স্টিমার আমরা লিখি এটা, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা উচ্চারণ করি স্টিমার, স্টিমার, তাই তো? হ্যাঁ, তোমরা দেখো আমি এর নিচে আরেকটি আন্ডারলাইন দিয়ে রেখেছি, এটা হচ্ছে মূল শব্দের বাইরে আরেকটি স্বরধ্বনি এসেছে, সেটি হচ্ছে রস্বই, সুতরাং এটি হচ্ছে আদি স্বরাগমের উদাহরণ। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আদি স্বরাগম কেন হয়। আমরা যদি আবার একটু বলতে যাই তাহলে বলতে পারি যে শব্দের আদিতে কেন আসে? উচ্চারণের সুবিধার জন্য। শব্দের আদিতে নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। আমরা উদাহরণগুলো করলাম, তোমরা বাসায় এই উদাহরণগুলো আরো প্র্যাকটিস করবে এবং নতুন নতুন উদাহরণ তোমরা লিখবার চেষ্টা করবে। তোমরা আগামী ক্লাসের পূর্বেই যদি এরকম আরো কিছু উদাহরণ লিখে আমার ফেসবুকে অথবা আমার এই পেজে যদি তোমরা সেগুলো লিখে আমাকে জানাও, আমি অত্যন্ত খুশি হব। আমরা চলে যাই পরবর্তী নিয়মে। এরপরে আসছে ধ্বনি পরিবর্তনের আরেকটি নিয়ম, অন্ত স্বরাগম। না দুঃখিত, আমি এখন আলোচনা করব মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমটা একটু কঠিন মনে হতে পারে, এর নামও বেশ কয়েকটি আছে। মধ্য স্বরাগমের আরো দুটি নাম আছে, বিপ্রকর্ষ বা স্বরভক্তি, তোমরা জানো নিশ্চয়ই। আরেকটি কথা বলে নেই যে দশম শ্রেণীর ক্লাস করলেও নবম শ্রেণীর ছাত্ররাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারো, কারণ তোমাদের নবম শ্রেণীর পাঠ্যসূচিতে এই চ্যাপ্টারটি অবশ্যই আছে এবং নবম শ্রেণীতেও যারা পড়ছো তারাও এই ক্লাসে অংশগ্রহণ করতে পারো। চলে যাই মধ্য স্বরাগমে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একটু পড়বার চেষ্টা করো, দেখতে পাচ্ছ কিনা, না হলে আমি বলে দিচ্ছি। উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে বা মাঝখানে নতুন কোন স্বরের আগমন ঘটলে তাকে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। আমি আগে বলেছি যে মধ্য স্বরাগমের বেশ কয়েকটি নাম আছে, তিনটি নাম আমরা দেখতে পাচ্ছি, যে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ এবং স্বরভক্তি। তোমরা তোমাদের বইয়ে যদি বের করো তাহলে দেখবে সেখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। আমি এখান থেকে কিছুটা উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করছি। তোমরা যদি এভাবে ভেঙে দেখো, রত্ন শব্দ থেকে রতন এসেছে, তো রত্নকে ভাঙলে কি আসে দেখো, র ত ন। আমরা যদি র যোগ ত যোগ ন, রত্ন, তাহলে রতন বললে কি আসে? রতন বললে আসে র যোগ ত যোগ অ যোগ ন। সুতরাং এখানে তিনটি ধ্বনি ছিল, এখানে আরো একটি নতুন ধ্বনি এসেছে, সেটি হচ্ছে অ। কোন জায়গায় এসেছে? এটি এসেছে শব্দের মাঝখানে, সুতরাং এটি মধ্য স্বরাগম। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। পরের উদাহরণে খেয়াল করি, প্রীতি থেকে প্রীতি শব্দটি এসেছে। তোমরা কি নিশ্চয়ই কমেন্ট করছো? আমি যদি একটু কমেন্ট গুলো দেখি তোমরা কে কে অংশগ্রহণ করছো। আমি দেখতে পাচ্ছি এখানে ইংরেজি লিখেছে, ইউ হ্যাভ টেকেন লটস অফ প্ল্যান, জব ওয়েলকাম। একজন
লিখেছেন। অনেক ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা মূলত পাঠ বুঝতে পারছি কিনা আমার ছেলেরা, সেটাই হচ্ছে মূল কথা। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সেটি কমেন্ট করে জানালে আমি আরো বেশি খুশি হব। এবারে আমি বলছিলাম যে প্রীতি থেকে পিরিতি শব্দটা কিভাবে এসেছে, নতুন কি স্বরধ্বনি এসেছে। দেখতে পাচ্ছি যে আমরা প্রীতিকে ভাঙলে পয় রফালা দীর্ঘই তয় রস্যই, তাই না? প রফালা দীর্ঘই তয় রস্যই। কিন্তু পিরিতি শব্দটিতে এসেছে কি প যোগ রস্যই যোগ র যোগ দীর্ঘই যোগ ত যোগ রস্যই। আমরা যদি এখানে কাটাকাটি করে দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে দেখো এখানে প ছিল, এখানে প ছিল, এখানে র ছিল, এখানে র ছিল, দীর্ঘই ছিল, দীর্ঘই ছিল, ত ছিল, ত ছিল, ই ছিল, ই ছিল। তাহলে নতুন একটি ধ্বনি এসেছে ই, এটাই হচ্ছে মধ্য স্বরগম। তোমরা বইয়ে আরো উদাহরণ দেখতে পাবে, আরো উদাহরণ আছে, তোমরা যদি একটু বাসায় করার চেষ্টা করো। এখানে আছে গ্রাম থেকে গেরাম, গ্রাম থেকে গেরাম, এটা আমি একটু লিখেই দেখাই। এখানে অনেকেরই এটা লিখতে অসুবিধা হয়, অনেকে এটাকে আদি স্বরগম বলে ভুল করতে পারে। আমি একটু দেখাই, তোমরা যদি এটা দেখতে পাচ্ছ এই জায়গাটা বন্ধুরা, দেখো গ্রাম, আমি বড় করে লিখছি, গ্রাম থেকে গেরাম। গ্রাম গেরাম দেখতে কিন্তু একটা আগে মনে হচ্ছে, এটাকে আদি স্বরগম বলে অনেকের ভুল হতে পারে। সুতরাং আমরা দেখবো যে সত্য সত্য সেটা আদি স্বরগম কিনা। আমরা গ্রামকে ভাঙি, দেখো গয় রফালা, রফালা মানে র যোগ আকার যোগ ম। এই গ্রামকে ভেঙে আমরা এই কয়টি ধ্বনি পেলাম, গয় রফালা আকার ম। কিন্তু গেরামে আমরা কি পাচ্ছি, দেখো আমরা গেরামকে ভাঙি, আগে গয় একারে গে যোগ রয় আকারে দা যোগ ম। আমরা যদি কাটাকাটি করি অঙ্কের মতো তাহলে দেখতে পাবো যে গয়ে গয়ে কেটে গেল, রয়ে রয়ে কেটে গেল, আ আ কেটে গেল, ম ম কেটে গেল। তাহলে থাকলো কি নতুন আরেকটি স্বরধ্বনি এ, এটিই হচ্ছে মধ্য স্বরগম। আমরা যদিও একারটাকে দেখা যায় আগে, কিন্তু এটি বসে মধ্যে, সুতরাং এটি মধ্য স্বরগম। সুতরাং তোমরা নিশ্চয়ই মধ্য স্বরগম বুঝতে চেষ্টা করেছো বা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে পরবর্তীতে আমরা আবার আলোচনা করতে পারবো। চলে যাই আমরা পরবর্তী বিষয়ে, সেটি হচ্ছে অন্তঃস্বরগম। নিশ্চয়ই মনে আছে আমরা স্বরগম করেছিলাম 3 প্রকার, তাই না? তাহলে 3 প্রকার স্বরগমের সর্বশেষটি হচ্ছে অন্তঃস্বরগম। এখন তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে যে একই কথা উচ্চারণের সুবিধার জন্য শব্দের অন্তে, কোন জায়গায়, অন্তে বা শেষে কি হবে, আবার একই কথা, নতুন কোন স্বরধ্বনির আগমন ঘটবে, তাকে অন্তঃস্বরগম বলে। দেখো আমরা দিশ থেকে দিশা শব্দটি পেয়েছি। দিশকে ভাঙলে কি হয়, দ রস্বই তালব্যস্য। কিন্তু এখানে কি এসছে, দয় রস্বই তালব্যস্য, লাস্টে আরেকটি একার আমি লাল কালি দিয়ে লিখবার চেষ্টা করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটি হচ্ছে অন্তঃস্বরগম, সেটি শব্দের শেষে বসেছে, সুতরাং এটি অন্তঃস্বরগম। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার হলো বেঞ্চ থেকে বেঞ্চি, এই শব্দটি বেঞ্চ ই, এইখানেও তোমরা অনেক সময় তোমরা ভুল করতে পারো যে এটি মধ্য স্বরগম কিনা। আমি ভেঙে দেখাবার চেষ্টা করেছি বন্ধুরা। দেখো তোমরা বয় একারে বে ইয় যোগ চ, তাই না? বয় একারে বে ইয় চ, বেশ। আর বেঞ্চিতে কি হয়েছে, বয় একারে বে ইয় যোগ চ যোগ রস্বই। দেখতে পেয়েছো নিশ্চয়ই। আমি আবারও এটিকে লাল কালি দিয়ে দেখাবার চেষ্টা করেছি, এটি হচ্ছে অন্তঃস্বরগম। কিন্তু এখানে হয়তো অনেকে দেখে মনে করতে পারে এটি মধ্য স্বরগম হতে পারে, এটি ভুল হতে পারে। কিন্তু আমরা দেখছি বেঞ্চ ই, বেঞ্চ মূল শব্দের শেষে যুক্ত হচ্ছে ই, সুতরাং এটি হচ্ছে বেঞ্চি আদি অন্তঃস্বরগম। এবার আমরা যাই অন্তঃস্বরগমের সবশেষ উদাহরণ দেখবো, সত্য থেকে সত্যি। এটিও কিন্তু তোমাদের কাছে মনে হতে পারে মধ্য স্বরগম। সুতরাং আমরা যেন ভুল না করি সেজন্য আমরা দেখছি সত্য দন্ত স যোগ ত যোগ জ বা জফালা, আর সত্যি দন্ত স তয় জ বা জফালা রস্বই। আবারও একটি নতুন স্বরধ্বনি এসেছে, তার নাম হচ্ছে রস্বই, সেটি হচ্ছে অন্তঃস্বরগম। নিশ্চয়ই তোমরা
বুঝতে পেরেছো যে আহত স্বরাগম কি। তাহলে এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? স্বরাগম। স্বরাগম কেন হয়? তোমরা হয়তো মনে মনে উত্তর দিবে, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। স্বরাগম হয় উচ্চারণের সুবিধার জন্য। কোথায় কোথায় হয়? আদিতে হয়, মধ্যে হয়, অন্তে হয়। সুতরাং স্বরাগম 3 প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আমরা আরো একটি বিষয়ে আলোচনা করব, যদিও আমাদের হাতে আরেকটু সময় আছে, খুব বেশি সময় নেই। তোমরা অধৈর্য হয়ে যেতে পারো, তবে তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে হয়তো আমি আরো কিছুটা ক্লাস এগিয়ে যেতে পারি। আমরা এবার আলোচনা করতে চেয়েছি অপিনিহিত শব্দটা, কিন্তু একটু ভালো করে দেখতে হবে। শুধু স্বরেও বাদে সব বর্ণের সঙ্গে একটা রস্বই যুক্ত আছে। অপিনিহিতি, এটাকে অপনিহিত, অপিনিহতি ইত্যাদি ইত্যাদি অনেকে ভুল করতে পারো তোমরা। ভুল করে সেটি হবে না, সেটি হবে সঠিক শব্দ হচ্ছে অপিনিহিতি বা অপিনিহিতি। বাস। তো অপিনিহিতি কেন হয় তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে আমরা কখনো কখনো কথাটা একটু পরিবর্তন করে বলি, যে রস্বইটা বা স্বরধ্বনিটা পরেরটা আগে উচ্চারণ করি। যেমন দেখো আজি, আজিকে ভাঙলে হয় আ যোগ জ যোগ ই। দেখো এখানে ইটা কিন্তু শেষে ছিল। আজিকে অনেক সময় বলে আইস, বলে না? হ্যাঁ আয় তোর আইস দেখাবো নি, বলে না? বন্ধুরা হয়তো রাগ করে বন্ধুকে বলে আয় তোর আইস দেখাবো, আইস। বা বিভিন্ন অঞ্চলে মানুষ আজিকে আইস বলে থাকে। সুতরাং আমরা সংখ্যাটা আবার একটু ভালো করে বুঝে নিই যে পরের ইকার আগে উচ্চারিত হয়, এবং আরেকটি কারণ ধ্বনি অপিনিহিত হয়, সেটা হচ্ছে যেখানে যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে সেখানে ইকার বা উকার এখানে থাকলেও আসবে, না থাকলেও আসবে। সেটি হচ্ছে আরেকটি কারণ। যেমন দেখো এখানে ছিল সত্য, এখানে কিন্তু কোনো রস্বইকার নেই, কোনো স্বরধ্বনি নেই, সত্য, কিন্তু এখানে সৈত্য হয়েছে। খেয়াল করো তোমরা, আমি দেখাবার চেষ্টা করেছি। আমি যদি ক্যামেরাটা একটু ভালো করে দেখাবার চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদের জন্য, আমি বুঝতে পারছি না যে তারা সঠিকভাবে দেখতে পাচ্ছে কিনা। দন্ত স যোগ ত যোগ জ, এখানে কিন্তু কোনো রস্বই বা রস্বকার নেই, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি দন্ত স যোগ ই যোগ ত যোগ জ। এখানে নতুন একটা স্বরধ্বনি এসেই গেছে। তাহলে আমি সঙ্গে কি বলেছি? দুটো কারণে অপিনিহিত হয়। একটি হচ্ছে পরের ইকার আগে উচ্চারিত হলে, যেমনটি এখানে হয়েছে আজি থেকে আইস, কিন্তু এখানে সত্য থেকে সত্য। আমি আরো উদাহরণ দিতে পারি, যেমন ভাগ্য থেকে ভাগ্য, খাদ্য থেকে খাদ্য ইত্যাদি হতে পারে। সুতরাং অপিনিহিতি তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো যে অপিনিহিতি কি। আমি আবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে ইকার বা উকার আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। বন্ধুরা, তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। আগামী ক্লাসে সেই ত্রুটিগুলো আমরা দূর করার চেষ্টা করব। তোমাদের নিশ্চয়ই আরো কিছু অনেক কিছু জানতে ইচ্ছে করছে। আমি আরেকটি বিষয়ে আলোচনা করে শেষ করব। তাহলে এই যে অধ্যায়টি হয়তো অল্প দিনের মধ্যে আমরা আগামী 2 ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব, বা আগামী ক্লাসে আমরা চেষ্টা করব এটি শেষ করে দেওয়ার জন্য। কারণ আমাদের সিলেবাসটা অনেক বড়, আর দীর্ঘদিন তোমাদের ক্লাস হচ্ছে না, আর তোমরা অনেকদিন আগে পড়েছো এই চ্যাপ্টারটি ক্লাস 9-এ থাকতে। সেই জন্যই আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটি প্রথমে শুরু করলাম। আমরা এবার আলোচনা করব অসমীকরণ। তোমরা সমীকরণ বুঝো, অঙ্ক যারা করো সমীকরণ বুঝো, ইকুয়েশন বুঝো, কিন্তু অসমীকরণ কি সেটি একটু আলাদা জিনিস। যে দেখো আমি কিছু উদাহরণ দিয়ে শুরু করি। এখানে ধপ ধপ, টপ টপ, মট মট, গপ গপ, আমি 4টি শব্দ লিখেছি। এই শব্দগুলো কিন্তু একই শব্দ 2 বার উচ্চারিত হচ্ছে, বারবার হচ্ছে। ধপ ধপ, টপ টপ, মট মট, গপ গপ। কিন্তু বন্ধুরা তোমরা জানো যে একই কথা শুনতে বা একই জিনিস দেখতে, একই খাবার খেতে আমাদের কিন্তু ভালো লাগে না। আমরা একটু পরিবর্তন আনার চেষ্টা করি। তাহলে এই যে একই ধ্বনি আমরা পরিবর্তন করে বলছি ধপা ধপ, টপ টপকে বলছি টপা টপ, মট মটকে বলছি মটা মট, গপ গপকে বলছি গপা গপ। তাহলে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে
একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে গিয়ে শব্দের মাঝখানে একটা স্বরধ্বনি চলে এসছে, সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমরা একটা আ এসেছে, আকার বা আ। তাহলে ধপ ধপ ধপা ধপ, টপ টপ টপা টপ, মট মট মটা মট, গপ গপ গপা গপ। তাহলে এটাকে বলা হচ্ছে অসমীকরণ। তবে আমি নিচেই একটা দ্রষ্টব্য লিখেছি, এটিকে মধ্যস্বরাগম বলে ভুল করা যাবে না। অনেকে এটাকে মধ্যস্বরাগম বলতে পারো, তার কারণ যে তোমরা বলতে পারো স্যার মাঝখানে তো নতুন স্বরধ্বনি এসেছে। হ্যাঁ, তোমাদের এই ধারণাটা একেবারেই অমূলক নয়, কারণ এখানে স্বরধ্বনি এসেছে শব্দের মাঝখানে, কিন্তু পার্থক্যটা হচ্ছে স্বরাগমে মধ্যস্বরাগমে উচ্চারণের সুবিধার জন্য হয়েছিল, আর অসমীকরণে হয়েছে একই ধ্বনির বা একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য। তাহলে বিষয়টা নিশ্চয়ই একটু আলাদা। তোমরা মনে রাখবে যে একই ধ্বনির বা একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে নতুন স্বরধ্বনি এসেছে, সেটি হচ্ছে অসমীকরণ। তোমরা আরো বাসায় বসে বসে নতুন নতুন শব্দ এরকম তৈরি করতে পারো আগামী ক্লাসে, অথবা কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো। আমি আরেকটু দেখবার চেষ্টা করি যে অনেকেই অনেক কমেন্ট করছে। এখানে বলছে মেহেদি হাসান, আমরা আরো কিছুক্ষণ ক্লাস করতে ইচ্ছুক। অনেক ধন্যবাদ তোমাকে। সর্বোচ্চ ক্লাস 20 মিনিটের কথা ছিল, আমি আধা ঘন্টা ক্লাস নিয়ে ফেলেছি বন্ধুরা। হ্যাঁ, দেখা যাচ্ছে, ধন্যবাদ। তানহা আবার তানহা বলছে স্যার ক্যামেরাটা আর একটু কাছে নাও। আমরা ক্যামেরা কাছে নেবার চেষ্টা করেছি। রাফি বলছে স্যার সব ক্লাস এর থেকে এই আচ্ছা বেশি বোঝা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ তোমাদের কমেন্ট করার জন্য। আমি সবার কমেন্ট হতে এখন করতে পারছি না, পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে দেবো যারা কমেন্ট করেছো। আমরা নতুন পড়ায় না যাই, আমরা আরেকটু আলোচনা করি যে আমরা কি কি আলোচনা করলাম আজকে। আমি আবার একটু চলে যাই। আজকে আমরা শুরু করেছিলাম ধ্বনি পরিবর্তন দিয়ে। আসলে ধ্বনি পরিবর্তন কেন হয় সেটা আলোচনা করেছিলাম। প্রথমে বলছিলাম যে বিভিন্ন কারণে ধ্বনি পরিবর্তন হয়। যেহেতু পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, তাই ধ্বনিও পরিবর্তনশীল। আর ধ্বনি পরিবর্তনশীল না হলে সেই ধ্বনির ভাষাটি বা সেই ধ্বনিটি স্থায়ী থাকে না। আমি একটি উদাহরণ বলেছিলাম যে পৃথিবীর যে ভাষা তার ধ্বনি পরিবর্তন করতে পারে না, সেই ভাষা বেশি দিন স্থায়ী থাকে না। তোমরা নিশ্চয়ই এখন যে ড্রেসটা পরছো, যে পোশাকটা পরছো, আজ থেকে আমরা যখন ছোট ছিলাম আমাদের সময়ের যুবকরা কিন্তু এই পোশাকটা পরতো না। তাহলে এখন যদি পুরনো সেই পোশাক পরে, তাহলে হয়তো তোমরা মন্তব্য করবে যে ইনি অনেক ব্যাকডেটেড, তোমরা হয়তো বলবে বা খ্যাত বলবে এরকম। সুতরাং বাংলা ভাষা সেই দিক দিয়ে কিন্তু খুব চতুর। বাংলা ভাষা এমন একটি ভাষা যে যেহেতু বাংলা ভাষা মানুষের জন্য ভাষা, সেহেতু বাংলা ভাষা এবং অন্যান্য স্মার্ট ভাষাগুলো মানুষ যেভাবে কথা বলে সুবিধা মনে করতে পারে সেভাবেই কিন্তু পরিবর্তন হতে থাকে। সেই জন্যই তো আমরা এখন বাবাকে বলছি আব্বা, আব্বা থেকে আব্বু, তারপরে বলছি পাপ্পা, বলছি বাপি, পাপি, কতই শব্দ না বলছি। সুতরাং এখন যদি কেউ আব্বা আম্মাই বলে, হয়তো কেউ বলবে যে তুমি আব্বা বলো, আমি তো আব্বু বলি, আমি তো পাপ্পা বলি, ইত্যাদি। হ্যাঁ, সুতরাং ভাষা যদি টিকে থাকতে হয় তাহলে ভাষাকে যুগের সঙ্গে পরিবর্তিত হতে হয়। তোমার মানুষের ক্ষেত্রেও তাই, যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে সে হয়তো ছিটকে পড়তে পারে। সুতরাং আমরা আজকে যেটা আলোচনা করছিলাম, ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলো আলোচনা করেছিলাম। 6টি কারণ বলেছিলাম: সামাজিক কারণ, ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ, তারপর শারীরিক কারণ, মানসিক কারণ, ভৌগোলিক কারণ। সেগুলো যদিও তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু যেগুলো আমরা পরীক্ষায় আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো। আমরা বলেছিলাম স্বরাগম, বলেছিলাম স্বরের আগমন। স্বরাগম কোন কোন জায়গায় হয়েছিল? স্বরাগম 3টি জায়গায় হয়েছিল। আদিতে হয়েছিল, মধ্যে হয়েছিল, অন্তে হয়েছিল। আদিতে হলে আদি স্বরাগম, মধ্যে হলে মধ্য স্বরাগম, অন্তে হলে অন্ত স্বরাগম। তারপরে আমরা আলোচনা করেছিলাম কি? আলোচনা করেছিলাম অপিনিহিতি। হ্যাঁ, অপিনিহিতি আলোচনা করেছিলাম। যেমন পরের ইকার আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। আজি থেকে আইস, থাকিয়া থেকে থাইকিয়া, কালি থেকে কাইল, মারিয়া থেকে মাইরা, চারি থেকে চাই, অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। আমরা সবশেষে আলোচনা করেছিলাম অসমীকরণ। অসমীকরণ কেন হয়েছিল? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে নতুন স্বরের আগমন করেছিল। আমরা কিছুক্ষণ আগে বললাম ধপ ধপ, ধপা ধপ,
টপ টপ, টপাটপ, মটমট, মটামট, গপ গপ, গপাগপ ইত্যাদি ইত্যাদি শব্দ। তাহলে আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো আমরা বাসায় বসে আরেকটু বই দেখে হয়তো আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করব। আর তোমাদের কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা হলো সেগুলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা শেষ করার পর পরবর্তীতে কোন অধ্যায় তোমরা শিখতে চাও বা আলোচনা শুনতে চাও যদি আমাকে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই সেই অধ্যায়গুলো আগে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা শেষ করব আজকে বন্ধুরা। তোমরা অনেক কষ্ট করে হয়তো আমরা আলোচনা শুনেছো, হয়তো কেউ কারোর শুনতে অসুবিধা হয়েছে। যাদের ওয়াইফাই বা নেট সুবিধা নেই বা যাদের কাছে মোবাইল স্মার্টফোন নেই তাদের জন্য আমি ক্ষমা চাচ্ছি, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। তোমরা যারা এই সুযোগটা পাচ্ছ তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমার যে বন্ধুরা এই ক্লাসটা দেখতে পেল না তাদেরকে দেখাবার চেষ্টা করবে। আজকে আমি এখানে শেষ করব। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই নিরাপদে থাকো, নিজের বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কথা বলে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।